বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় এসছি এই জায়গাটি মল্লারপুর স্টেশন থেকে ওই 15 কিলোমিটারের মতো ভেতরে শিব পাহাড়ির আশ্রম। পাহাড়ীনাথ শিবের মন্দির আছে এখানে। তো পুরো অঞ্চলটাই একদম জঙ্গলে ঘেরা। আপনাদের দেখাই, এই যে এই হচ্ছে এই অঞ্চল, আর এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের ভেতরেই আশ্রম। চলুন যাওয়া যাক। আমরা শান্তিনিকেতনে, আমরা তারাপীঠ থেকে বেরিয়ে এই আশ্রমের দিকেই আসলাম। আশ্রমটি আমার খুব পরিচিত, অনেক বছর ধরেই এখানে আমি আসি। এখানে যে সাধু বাবা আছেন, শুদ্ধানন্দ গিরি মহারাজ, তার কাছেই আমরা মূলত আসি। চলুন ভেতরে যাওয়া যাক। রাস্তাটা দেখুন কেমন লাগছে, অবশ্যই জানাবেন। আপনাদেরকে একদম আশ্রম পর্যন্তই রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন, শুধু শালের জঙ্গল, আর এই হচ্ছে আশ্রম, আশ্রমের শুরু। একদম শান্ত নিরিবিলি জঙ্গলের মধ্যে এই আশ্রম। শহরের কোলাহল বর্জিত, আদিম, অকৃত্রিম, আপনাদেরকে নিয়ে যাবে এক ঐতিহাসিক যুগে। একবার আসুন, এসে দেখে যাবেন অবশ্যই। এই হচ্ছে আশ্রমের ভেতরে মন্দির। এই এই হচ্ছে পাহাড়ীনাথ শিবের মন্দির। ওই হচ্ছে পাহাড়ীনাথ শিবের মন্দির। এই যে লিঙ্গটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্গটি কথিত আছে যে মাটির নিচে, উপরে যতটা দেখতে পাচ্ছেন, মাটির নিচে এর অনেকটা অংশ মাটির নিচে আছে, এবং এটা কতটা গভীরে এর শেকড় সেটা কেউ বলতে পারে না। আর এই হচ্ছে আশ্রমের যিনি মেন সাধক ছিলেন, যিনি প্রধান সাধক ছিলেন, যিনি এই আশ্রম, এখানে এই পাহাড়ীনাথ শিবের সন্ধান পেয়েছিলেন, সাধু বাবা শম্ভুগিরি মহারাজ। এই শম্ভুগিরি মহারাজের মূর্তি। এখানে যে মূর্তিটি দেখছেন, এখানে এটাও একটা ইতিহাস আছে। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি ওনার অ্যাকচুয়ালি সমাধিস্থল, এবং এই শম্ভুগিরি যে মহারাজ, এনাকে এই মূর্তির নিচে, এখানে ঠিক যেইভাবে উনি বসে রয়েছেন, এই মূর্তিটি যেইভাবে বসানো রয়েছে, ঠিক সেইভাবেই ওনাকে বসিয়ে সমাধিস্থ করা হয়েছিল। তার উপরে এই মূর্তিটি গঠিত। আমরা যখন আগে আসতাম, এটা বহুদিন থেকে এখানে আসছি, আগেই বলেছি, এই মন্দির এরকম ছিল না, একদমই একটি ছোট মন্দির ছিল এখানে। এই মন্দিরটি ছিল না এখানে, তার পরিবর্তে একটা ছোট মন্দির ছিল, এবং এখানে সব মাটির ছোট ছোট ঘর ছিল। সে সময়টা আরো সুন্দর ছিল। এখন এই ভক্তরা দানের মাধ্যমে বা ট্রাস্টির মাধ্যমে এখানে এই বাড়ি ঘরদোর গুলো করা হয়েছে। এগুলো ওখানে থাকার জায়গাও আছে, ভক্তরা এসে থাকেন, যারা এই ভক্তরা। আচ্ছা, এই মন্দিরে যিনি এখন রক্ষক, শ্রী শুদ্ধানন্দ গিরি মহারাজ, এই দাঁড়িয়ে রয়েছেন শুদ্ধানন্দ গিরি মহারাজ। ওনার সাথে আমরা কিছু কথা বলবো। তুমি এখন তোমার এই যে আপনাদের আশ্রমের ঘর দেখাই, এগুলো থাকার ঘর। এই যে বিছানা দেখতে পাচ্ছেন, এই চৈকি পাতা, এখানে ওই
মানে জাজিমের বিছানা পাবেন না এখানে, চৌকির উপরে চাদর পেতে, একটা কাঁথা পেতে শুতে পারবেন, কিন্তু এখানে তাতেই যা আরাম, যা শান্তির ঘুম হবে, সেটা আমাদের রাজকীয় শয্যায় সেটা পাওয়া যাবে না। এই ঘর থেকে বেরিয়ে, এটা হচ্ছে নাট মন্দির। এখানে সুধানন্দ গিরি মহারাজ যিনি প্রধান, তিনি এখানে থাকেন। এই ভেতরে তার এখানেও পূজার স্থান আছে ভেতরে, এই যে ওনার ঘাট পাতা আছে ভেতরে। আর ওনার কাছ থেকে আশ্রম সম্বন্ধে জানবো, উনি আমাদের বলার জন্য উনি প্রস্তুত। 2 মিনিট আমার কাছে থেকে সময় নিলেন, উনি আসছেন, ওনার কাছ থেকে তারপর আমরা শুনে নেবো আশ্রম সম্বন্ধে। তখন দেখুন কেমন আশ্রমের সৌন্দর্য, অসাধারণ অসাধারণ জঙ্গল। এখানে এই আশ্রমের এই শম্ভুগিরি মহারাজ এই আশ্রম যখন আবিষ্কার হয়েছিলেন, তখন এখানে এক বৃদ্ধা সন্ন্যাসিনী, তিনি এই আশ্রমে বসবাস করতেন। তাকেই তিনি গুরু মেনেছিলেন শম্ভুগিরি মহারাজ, এবং তার সমাধিক্ষেত্র এই আশ্রম প্রাঙ্গণেই করা আছে। এই হচ্ছে তার সমাধিক্ষেত্র। চলুন সামনে গিয়ে দেখাই। এই হচ্ছে তার সমাধিক্ষেত্র। এখানে আরো 2-1 সন্ন্যাসীর সমাধিক্ষেত্র রয়েছে। এই যে ইনি হচ্ছেন সেই সাধিকা। এই হচ্ছে তার সমাধিস্থল। আগে যেটি দেখালাম ওটি না, ওটি আরেকজন সাধু। এই 3টি সমাধিক্ষেত্র এখানে রয়েছে। বিরাট বিরাট গাছ। এখানে নতুন মন্দির তৈরি হচ্ছে। আর এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এখন বর্ষার জন্য যাওয়া যাবে না, কারণ এখানে একটি জিনিস প্রচুর পরিমাণে আছে, সেটা হচ্ছে সাপ। তো কাজে এই সাপের জন্য ওই জঙ্গলের দিকে যাওয়া যাবে না। এই জঙ্গলের ভেতরে নাকি পঞ্চপাণ্ডব এসেছিলেন। পঞ্চপাণ্ডব এসে এখানে থেকে তারা এখানে বনবাসে ছিলেন, এবং তাদের নামাঙ্কিত 5টি ঢিপি এখানে আছে। যেই 5টি ঢিপি তারা সেই 5টি চুলা হিসাবে ব্যবহার করতেন, সেই 5টি ঢিপি এই জঙ্গলের মধ্যে আছে। এই জঙ্গলের মধ্যে এখন যাওয়া যাবে না। পরবর্তী টাইমে কোনো সময় যদি আবার আসি, তখন আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। চলুন গিয়ে সুধানন্দ মহারাজের সাথে আলাপচারিতাটা সেরে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের যে আশ্রমের প্রধান, এখন যিনি প্রধান, সে সুধানন্দ গিরি মহারাজ। তো তার কাছ থেকে আমরা আশ্রম সম্বন্ধে কিছু জেনে নেবো। বাবা, এই আশ্রম সম্বন্ধে যদি আমাদের দর্শকদের কিছু আপনি একটুখানি বলেন। আপনার আশ্রমের প্রতিষ্ঠা। আশ্রম তো 100 বছরের আশ্রম। আমার গুরুদেব পরম গুরু নারায়ণগিরি মহারাজ প্রথম এখানে এসেছিলেন। তারপরে ওনার শিষ্যগুলোকে এখানে প্রতিষ্ঠা করেন। আর এটা হচ্ছে মহাভারতের জয়দ্রুত আরাধিত শিব সিদ্ধিনাথ। বীরভূমে সিদ্ধিনাথ হতো, ঝাড়খণ্ডে বৈদ্যনাথ ও রাঢ়ে তারকেশ্বর যে শতনাম আছে না, বীরভূমে সেই শিবলিঙ্গ তো প্রচুর। এইটাই হচ্ছে সেই শিব, বুঝতে পেরেছো? ওনার জন্য যুগ যুগ ধরে শ্রীমৎ শম্ভুগিরি মহারাজ বেলুড়ের অপোজিটে পালঘাট থেকে ওনাকে প্রথম আমার পরম গুরু নারায়ণগিরি মহারাজ এখানে আনেন। তারপরে ওনাকে প্রতিষ্ঠা করেন। তার আগে একজন ছিল যার নামে আশ্রমটা বিশুদ্ধাশ্রম নামে পরিচিত। তার নাম ছিল বিশুদ্ধানন্দ। কিন্তু বিশুদ্ধানন্দ বলে নয়, বিশুদ্ধাশ্রম বলে পরিচিতি। এটা গনপুর থেকে এটা কোন ধার হবে? গনপুর থেকে এই দিকটা কোন ধার হবে? উত্তর ধার। গনপুরের উত্তরে 3 কিলোমিটার ভিতরে জঙ্গলে অবস্থিত।
আচ্ছা বাবা, এই যে শম্ভুগিরি মহারাজ যিনি এই যে এখানে সমাধি ক্ষেত্রটি রয়েছে, আচ্ছা কথিত আছে যে এখানে ওই যে মূর্তিটি বসানো রয়েছে ওনার, ওই মানে ওই মূর্তির নিচে নাকি ওনাকে ওই ঠিক ওইভাবেই হ্যাঁ, সমাধিস্থ করা হয়। সমাধি, দেহ সমাধি আমাদের সাধুদের। আর ও পাশে যে তিনটে সমাধি রয়েছে ওই, ওরাও দেহ আছে। হ্যাঁ ওগুলো ওইভাবেই দেওয়া হ্যাঁ, হয়। কিন্তু ওগুলো তো অনেক পরিমাণে হয়ে গেল দেহ রাখা। আচ্ছা যেমন গুরুদেবের আসার 2 বছর আগে বিশুদ্ধানন্দ দেহ রাখেন। আচ্ছা পরম গুরু বাংলার 61 সালে দেহ রাখেন। হ্যাঁ, সাধুমা আজ থেকে প্রায় 42 বছর 45 বছর আগে দেহ রাখেন। ওদের দেহ রয়েছে। আর এই পাশে একটা রয়েছে আমাদের গুরু ভাই, এই তোমার কদম তলে তলে এগুলো কি বলে এখানটাতে, প্রথম স্টেশনটা ওই ধারকার মল্লারপুর। মোল্লাপুর হাওড়া। ও আচ্ছা আচ্ছা টিকেপাড়ার টিকেপাড়া। বেল্টে আচ্ছা একটা গুরু ভাই মদন বাঙাল তার নাম ছিল। আচ্ছা তার ভস্মটা এনে করে সমাধি করেছে, যেটা ওই ঘরের লাগোয়া আছে। আচ্ছা 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 তো ভস্ম আছে, ওটা দেখো না। বুঝতে পেরেছি। আর এই যে বাবা যে পাহাড়িনাথ যে শিবের যে লিঙ্গটি রয়েছে, হুম। এটা নাকি শোনা যায় যে মাটির তলায় কতটা আছে এটা কেউ হ্যাঁ, ওটা জানে না। জানা যাবে না। কারণ এটা গুরুদেব মন্দিরটা করার আগে 5-7 ফুট কেটে দেখেছিলেন। আচ্ছা ওই একই ভাবে দেখতে ওইভাবে চলে গিয়েছে। আর যেসব লিঙ্গগুলা প্রতিষ্ঠিত হয় সেগুলো গৌরীপটের ওপরে ভাসে থাকে। আচ্ছা কিন্তু যেগুলা অনাদি লিঙ্গ তার কোনো তল তলাতল তুমি খুঁজে ও পাবে না। আচ্ছা এটা নিয়ম, কিন্তু বুঝতে পেরেছো? আচ্ছা 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 যত খুঁজে যাবে ততই তল দিকে চলে গেছে। আচ্ছা। তারপরে জয়দ্রত পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসকালীন যখন ওরা এই বীরভূম এই কাম্যক বনে বন পর্বে কাম্যক বনে যখন ঘুরে বেরিয়েছেন, তখন এইসব জায়গাগুলোতে এসে কাটিং গেছে ও জানতে পেরে মানে দুর্যোধন জয়দ্রতকে এখানে পাঠিয়েছিল যে তোমরা যাও, ওরা এখন বন বন পর্বের কাম্যক বনে অন্তর্গত। আচ্ছা মানে ওদিকে দেখতে পেলে আরো ওদের জরিমানা লাগবে 12 বছর, এই একটা প্রতিশ্রুতি ছিল। আচ্ছা অজ্ঞাতবাসে যদি আমার একবার অজ্ঞাতবাসে হ্যাঁ, ছিলেন তখন। আচ্ছা। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যাদের সখা তাকে কি আর পাত্তা পাওয়া যায়? একদমই তাই। শ্রীকৃষ্ণ লোক পাঠিয়ে বললো তোমরা উত্তরে উঠে যাও, যে উত্তরে চলে যেতে। এইভাবে চলে এসছে। তারপরে সাধু পরম্পরা রয়েছে। শম্ভুগিরি মহারাজের আগে নারায়ণগিরি মহারাজ, সিদ্ধেশ্বরিয়া গিরিমা এক ভৈরবী মা ছিলেন। হুম, সে কারো স্ত্রী নয়, সেটা সংসারে কারো স্ত্রী ছিল, আচ্ছা কিন্তু এখানে সাধু গুরুদেবের গুরু বোন। আচ্ছা হুম, এইভাবে জীবনটা কাটায়। সাধন ক্ষেত্রতে এগুলো গুপ্ত জায়গায় জঙ্গলে অবস্থান। আর এখন বর্ষার দিন বলে এগুলো এত গ্যাঞ্জাম, খরার সময় এগুলো ফাঁকা হয়। আচ্ছা, এই জঙ্গলটা ফাঁকা হয়ে যায় তখন পাতাগুলো পড়ে যায়। খুবই সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আপনি দর্শকদের সমৃদ্ধ করলেন আপনার এই বক্তব্য, এই মূল্যবান বক্তব্য, এই মূল্যবান বক্তব্যের মাধ্যমে আপনি দর্শকদের সমৃদ্ধ করলেন। ভালো থাকবেন। কি আসি আমরা।